হাই এভরিওয়ান, আজকে দেখো তাহলে ক্লাস 12 এন্ড রিপিটার্সদের জন্য কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ যেটা আমরা ক্লাসটা পড়াচ্ছিলাম সেটার আজকে থার্ড ডে, যেখানে আমরা বলেছিলাম অ্যান্টিমাইক্রোবিয়ালস গুলো সম্পর্কে পড়বো, সেখান থেকেই স্টার্ট করব। চলো তাহলে দেখে নিই আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল সম্পর্কে কি বুঝি বা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস গুলো সম্পর্কে পড়ব। Disease in human being and animals may be caused by কাদের দ্বারা হয়? মাইক্রো অর্গানিজম গুলোর দ্বারা, যেগুলোর মধ্যে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাল ডিজিজ হতে পারে and any other pathogen। তাহলে ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, তার জন্য আমরা অ্যান্টিব্যাকটেরিসিডাল কিছু ড্রাগ ইউজ করি। তখন অ্যান্টিভাইরাল কিছু ড্রাগ দেবে যখন ভাইরাল ইনফেকশন হবে, ফাঙ্গাল ইনফেকশন হলে অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ দেবে, বা আদার্স আরো প্যারাসাইটিক আছে, অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ দেবে, তাই তো? তাহলে এই হচ্ছে ব্যাপার যে ডিজিজ ইন হিউম্যান বিংস এন্ড অ্যানিমালস মে বি কজড বাই এ ভ্যারাইটি অফ মাইক্রোঅর্গানিজমস such as bacteria, virus, fungi and other pathogens. And antimicrobial tend to destroy or prevent development or inhibit the pathogenic action of microbes. একটা অ্যান্টিমাইক্রোবিয়াল ডিস্ট্রয় করে দেয় বা প্রিভেন্ট করে, ডিস্ট্রয় করতে পারে অথবা প্রিভেন্ট করে ওই ডেভেলপমেন্ট বা ইনহিবিট করে মানে মাইক্রোবস এর ডেভেলপমেন্টটাকে ডিস্ট্রয় করে বা প্রিভেন্ট করে, আর ইনহিবিট করে প্যাথোজেনিক অ্যাকশন অফ দা মাইক্রোবস। মাইক্রোবস এর যে প্যাথোজেনিক অ্যাকশনটা সেটা ইনহিবিট করে দেয়, আর ডেভেলপমেন্টটাকে প্রিভেন্ট করে অর ডিস্ট্রয় করে দিতে পারে অ্যান্টিমাইক্রোবিয়ালস। যেমন ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, ফাঙ্গাসের জন্য অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাল এন্ড আদার প্যারাসাইটস এর জন্য অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ। তাহলে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক্স এন্ড ডিসইনফেক্ট্যান্টস এই তিনটে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের মধ্যে পড়ে। কোন তিনটে? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক্স এন্ড ডিসইনফেক্ট্যান্টস। এই তিনটে আজকে আমরা ডিসকাস করব, এই তিনটে টপিক, ঠিক আছে? তাহলে অ্যান্টিবায়োটিক ফার্স্ট অফ অল আমরা চলে যাই। অ্যান্টিবায়োটিক আর ইউজড অ্যাজ ড্রাগ টু ট্রিট ইনফেকশনস। এটা কিন্তু ইনফেকশন ট্রিট করার জন্য ইউজ হয়, ইনফেকশন ট্রিট করার জন্য ইউজ করা হয় বিকজ অফ দেয়ার লো টক্সিসিটি। এরা কিন্তু বেশি টক্সিক হয় না, লো টক্সিসিটি ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমালদের জন্য। হিউম্যান অ্যান্ড অ্যানিমালদের জন্য এরা লো টক্সিক হয়, লেস টক্সিক হয়, সেই কারণে ইনফেকশন ট্রিটমেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। তাহলে ইনিশিয়ালি অ্যান্টিবায়োটিক্স ওয়ার ক্লাসিফাই করা হয় কেমিক্যাল সাবস্টেন্স হিসেবে, যারা প্রোডিউসড হয় মাইক্রো অর্গানিজম মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি বা মোল্ডস দ্বারা। অ্যান্টিবায়োটিক কে কেমিক্যাল সাবস্টেন্স একটা যেটা কি করে না ইনহিবিট করে দ্য গ্রোথ অর ইভেন ডিস্ট্রয় দ্য মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমকে শুধু ডিস্ট্রয় করে তা নয়, শুধু ডিস্ট্রয় করে তো বটেই, গ্রোথটাকে ইনহিবিট করে দিতেও পারে। তাহলে মাইক্রো অর্গানিজমের গ্রোথ ইনহিবিট করে প্লাস ডিস্ট্রয় করে দিতে পারে মাইক্রো অর্গানিজমকে এই অ্যান্টিবায়োটিক্স গুলো, যেটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স produced by microorganisms. The development of synthetic methods has helped in the synthesizing some of the compounds that were originally discovered as products of microorganisms. হচ্ছে কিছু সিনথেটিক মেথড আর কি সংশ্লেষিত কিছু মেথডস এর ডেভেলপমেন্ট হেল্প করেছিল সিনথেসাইজিং কিছু কম্পাউন্ড সিনথেসাইজিং এ, যেটা অরিজিনালি ডিসকভার হয়েছে মাইক্রো প্রোডাক্টস অফ মাইক্রো অর্গানিজম হিসেবে, যেটা অরিজিনালি ডিসকভার হয়েছিল মাইক্রো অর্গানিজমেরই প্রোডাক্ট হিসেবে। এরকম কিছু কম্পাউন্ড সিনথেসাইজ করতে হেল্প হয়েছে। Also some purely synthetic compounds are antibacterial activity. কিছু পিওরলি সিনথেটিক কম্পাউন্ডস আছে যাদের কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি রয়েছে। Therefore তাহলে আমরা অ্যান্টিবায়োটিকের ডেফিনিশন কি বলতে পারি? ডেফিনিশন অফ অ্যান্টিবায়োটিক হ্যাজ বিন মডিফাই করা হলো, যেহেতু যে দেখা গেল যে পিওরলি সিনথেটিক যে কম্পাউন্ডস গুলো তাদের কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি রয়েছে, ব্যাকটেরিয়ার এগেইনস্টে সে কাজ করতে পারে।
তাহলে an antibiotic now referred to a substance produced wholly or partly by chemical synthesis, সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কেমিক্যাল সিনথেসিস দ্বারা রাসায়নিক সংশ্লেষণের দ্বারা প্রডিউস হয় একটা সাবস্টেন্স যেটা কিনা লো কনসেন্ট্রেশনে ইনহিবিট করে দেয় গ্রোথ অফ দ্য মাইক্রোঅর্গানিজম অর ডিস্ট্রয় করে দেয় মাইক্রোঅর্গানিজম গুলোকে বাই ইন্টারভেনিং ইন দেয়ার মেটাবলিক প্রসেস। ওই মাইক্রোঅর্গানিজম গুলোর মেটাবলিক প্রসেসে ওরা ইন্টারফেয়ার করে ফেলে। মেটাবলিক প্রসেস বিপাক ক্রিয়ায় মাইক্রোঅর্গানিজমস গুলোর বিপাক ক্রিয়ায় ইন্টারভেনিং এর মাধ্যমে কি করে না অ্যান্টিবায়োটিক গুলো ইনহিবিট করে গ্রোথ অর ডিস্ট্রয় করে মাইক্রোঅর্গানিজম গুলোকে যখন তারা লো কনসেন্ট্রেশনে থাকে অ্যান্টিবায়োটিক্স গুলো। তাহলে the search for কি বলছে না search for chemicals that would adversely affect invading bacteria but not the host began in the 19th century। বলছে যে ব্যাকটেরিয়ার আক্রমণের উপর adversely affect invading bacteria but not the host, এরকম কিছু কেমিক্যালের খোঁজ করা গেল। সেটা হচ্ছে 19th সেঞ্চুরি থেকে। 19th সেঞ্চুরিতে এরকম কিছু কেমিক্যালস এর খোঁজ করা হলো যেটা কিনা অ্যাডভার্সলি এফেক্ট করবে ইনভেডিং ব্যাকটেরিয়া বাট নট দ্য হোস্ট। যে এফেক্টেড তাকে কিন্তু নয়, ব্যাকটেরিয়াটাকে ইনভেড করবে। পল এলরিচ কি করলেন দেখো, পল এলরিচ ইনি হলেন একজন জার্মান ব্যাকটেরিওলজিস্ট। একটা ধারণা, একটা আইডিয়া কনসেপ্ট করলেন। তিনি ইনভেস্টিগেট করলেন যে আর্সেনিক বেসড স্ট্রাকচার in order to produce less toxic substance for the treatment of syphilis। সিফিলিস হচ্ছে যেটা হয় আমাদের তোমার সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। সিফিলিস ডিজিজ হয় যেটা তোমরা বায়োলজিতে রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারে পড়ে থাকবে, তাই তো? রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারে সিফিলিস, গনোরিয়া এই ধরনের ডিজিজ গুলো সম্পর্কে তোমরা পড়ে থাকবে। তাহলে in order to produce less toxic substance for the treatment of syphilis, তাহলে যেটা কিনা আর্সেনিক বেসড, তিনি ইনভেস্টিগেট করছেন একটা আর্সেনিক বেসড স্ট্রাকচার যেটা কিনা প্রডিউস করছে লেস টক্সিক সাবস্টেন্স যেটা কিনা সিফিলিসের ট্রিটমেন্টে কাজে লাগছে। তিনি ডেভেলপ করলেন তার মেডিসিনটা, সেটাই হচ্ছে আমাদের আর্সফেনামাইন। আর্সফেনামাইন, এখানে কিন্তু নামগুলো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আর্সফেনামাইন যেটা সালভারসান নামে পরিচিত, সালভারসান। তাহলে কে ডিসকভার করলো এই মেডিসিনটা? পল এলরিচ একজন জার্মান ব্যাকটেরিওলজিস্ট ইনভেস্টিগেট করলেন আর্সেনিক বেসড স্ট্রাকচার ইন অর্ডার টু প্রডিউস লেস টক্সিক সাবস্টেন্স ফর দ্য ট্রিটমেন্ট অফ সিফিলিস। তিনি ডেভেলপ করলেন এই মেডিসিন, সেটা হচ্ছে আর্সফেনামাইন যেটা সালভারসান নামে পরিচিত। পল এলরিচ নোবেল প্রাইজ পেলেন এই মেডিসিনের জন্য 1908 এ। এই ডিসকভারিটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। It was the first effective treatment discovered for syphilis এর জন্য ফার্স্ট একটা এফেক্টিভ ট্রিটমেন্ট ডিসকভার হলো। Although salvarsan is toxic to human beings, এর জন্য কিন্তু খুবই বিষাক্ত সালভারসান। Its effect on bacteria spirochete, যেটা কিনা সিফিলিসের জন্য দায়ী, যে প্যাথোজেনটা, যে মাইক্রোঅর্গানিজম মানে যে ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা একটা সিফিলিস, যে ব্যাকটেরিয়াটা সেটা হচ্ছে স্পাইরোচিট, যার জন্য যে মানে যেটা হচ্ছে সিফিলিসের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে স্পাইরোচিট, ইজ মাচ গ্রেটার দ্যান অন হিউম্যান। তার থেকেও বেশি টক্সিক হচ্ছে সালভারসান। কার জন্য? ওই ব্যাকটেরিয়ার স্পাইরোচিট, ওই প্যাথোজেনটার জন্য। সিফিলিসের ওই স্পাইরোচিট প্যাথোজেনটার জন্য বেশি তোমার টক্সিক। ঠিক আছে, হিউম্যান বিংস এর জন্য টক্সিক হতে পারে বাট মাচ গ্রেটার দ্যান অন হিউম্যান বিংস, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া স্পাইরোচিটের জন্য। At the same time, Ehrlich was working on azodai। azodai মানে তোমাদের পড়িয়েছি যেখানে N double bond A
ফর্মুলাটা থাকে N ডবল বন্ড N, এই পার্টটা থাকবে যেখানে, সেটা হচ্ছে অ্যাজো কম্পাউন্ড। তিনি অ্যাজোডাইজ গুলোর উপরেও কিন্তু কাজ করলেন। তিনি লক্ষ্য করলেন সালভারসান আর অ্যাজোডাইজের মধ্যে কিছু স্ট্রাকচারাল সিমিলারিটি। তিনি কিন্তু এটা নোট করলেন, তিনি এটা নোটিস করলেন যে সালভারসান আর অ্যাজোডাইয়ের মধ্যে কিছু স্ট্রাকচারাল সিমিলারিটি। দেখো সালভারসান আর অ্যাজোডাইজ, ঠিক আছে, অনেকটা স্ট্রাকচারাল সিমিলারিটি, জাস্ট এখানে আর্সেনিক রয়েছে কারণ এটা হচ্ছে আর্সেনিক বেস স্ট্রাকচার আর এটা হচ্ছে নাইট্রোজেন বেস স্ট্রাকচার। ঠিক আছে, দেখো এটাতে একটা ডিফারেন্স রয়েছে। বা প্রন্টোসিলের স্ট্রাকচারটাও দেখো অনেকটা একই রকম। এগুলো সম্পর্কে পড়বো দেখো এক্ষুনি। সেটা হচ্ছে এখানে আর্সেনিক বন্ড আর্সেনিক লিংকেজ প্রেজেন্ট আছে কিসে? আর্সফেনামাইড। আর্সফেনামাইড মানে সালভারসান resembles N double bond N linkage present in azodides in the sense that arsenic atom present আছে in place of nitrogen. Nitrogen এর বদলে just arsenic atom present আছে। He also noted, তিনি also আরো নোটিস করলেন যে টিস্যু গেটিং কালার্ড বাই ডাইস। ডাইস গুলো দ্বারা টিস্যু গুলো দেখছেন যে রঙিন হয়ে উঠছে, ঠিক আছে, অ্যাজোডাইস গুলো দ্বারা। therefore দেখো কত ইনফরমেশন এখান থেকে তোমরা পাচ্ছ। তাহলে therefore Ehrlich began to search compounds যারা অ্যাজোডাইয়ের সাথে, অ্যাজোডাইজ স্ট্রাকচারের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ বা সিমিলারিটি আছে এরকম কিছু আরো কম্পাউন্ড উনি সার্চ করলেন। আর যারা অ্যাজোডাইয়ের সাথে স্ট্রাকচারের সিমিলারিটি আছে অথবা সিলেক্টিভলি বাইন্ড হয়ে যায় ব্যাকটেরিয়ার সাথে, অ্যাজোডাইয়ের স্ট্রাকচারের সাথে এবং সিলেক্টিভলি বাইন্ড করে ব্যাকটেরিয়ার সাথে, এরকম কিছু কম্পাউন্ডস তোমার এরলিচ কি করলেন, সার্চ করা শুরু করলেন 19 তারপরে কি হলো 1932 তে তিনি সাকসেসফুল হলেন। তিনি প্রিপেয়ার করতে পারলেন ফার্স্ট এফেক্টিভ অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, সেটা হচ্ছে প্রন্টোসিল। তিনি কিন্তু ফার্স্ট এফেক্টিভ অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট প্রন্টোসিল, যেটা স্ট্রাকচার এই যে এটা প্রন্টোসিল একদম অ্যাজোডাইয়ের মতন স্ট্রাকচার এবং সিলেক্টিভলি বাইন্ড হয়ে যায় ব্যাকটেরিয়ার সাথে, প্রন্টোসিল which resembles in the structure to the compound সালভারসান। সালভারসানের সাথেও অ্যাজোডাইয়ের সাথে তো সালভারসানের সিমিলারিটি দেখেছে, তাহলে অ্যাজোডাইয়ের সাথে যদি স্ট্রাকচারাল সিমিলারিটি পায় প্রন্টোসিলের, তাহলে সালভারসানের সাথেও তো পাবে, তাই না? তাহলে সালভারসানের স্ট্রাকচারের সাথেও যেখানে সাদৃশ্যপূর্ণ একটা কিছু বৈশিষ্ট্য পাওয়া গেল। It was discovered that in the body প্রন্টোসিল কনভার্ট হয়ে যায়, বডির মধ্যে গিয়ে প্রন্টোসিল কনভার্ট হয়ে যাচ্ছে সালফানিল অ্যামাইডে, সালফানিল অ্যামাইডে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কনভার্ট হয়ে যাচ্ছে কিসে? প্রন্টোসিল সালফানিল অ্যামাইডে, যেটা কিনা রিয়েল অ্যাক্টিভ কম্পাউন্ড। মেইন অ্যাক্টিভ কম্পাউন্ড হচ্ছে এই সালফানিল অ্যামাইড, প্রন্টোসিল কিন্তু নয়। বডির মধ্যে গিয়ে প্রন্টোসিল সালফানিল অ্যামাইডে কনভার্ট হয়ে যাচ্ছে, সালফানিল অ্যামাইডটাই হচ্ছে রিয়েল অ্যাক্টিভ কম্পাউন্ড। সেই কাজটা মানে মেইন মেকানিজমটা সালফানিল অ্যামাইডই করে, সেটা হচ্ছে এইটা, এই যে সালফানিল অ্যামাইড, এইটাই কিন্তু মেইন ফাংশন করে। Thus the sulfur drug ডিসকভার হয়ে গেল। এবার এই লার্জ রেঞ্জ অফ সালফানামাইড অ্যানালগ সিনথেসাইজ করা গেল। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ হচ্ছে সালফাপিরিডিন। এই যে সালফাপিরিডিন, এটা হচ্ছে তার মধ্যে মোস্ট এফেক্টিভ। এটা হচ্ছে সালফানামাইডেরই, সালফানিল অ্যামাইড যেটা রিয়েল অ্যাক্টিভ কম্পাউন্ড, তারই কিছু অ্যানালগস, মানে তার মতোই কিছু কম্পাউন্ড আছে, সিমিলার কম্পাউন্ড। তার মধ্যে এফেক্টিভ হচ্ছে মেন সালফাপিরিডিন। তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টার কিন্তু ইজি এবং ইনফরমেশনও আছে প্রচুর, কিন্তু ইজি কিন্তু যদি ভালো করে পড়তে পারো একদম ছাকা নম্বর কিন্তু এখান থেকে তোমাদের চলে আসতে পারে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ কি পড়লাম? সালফাপিরিডিন। তাহলে প্রন্টোসিল বডিতে কনভার্ট হয়ে যায় সালফানিল অ্যামাইডে, যেটা রিয়েল অ্যাক্টিভ কম্পাউন্ড। তার মধ্যে এই কম্পাউন্ডটার আবার কিছু অ্যানালগস আছে, তার মধ্যে সালফাপিরিডিন ইম্পর্টেন্ট। আর্সেনিক লিংকেজ আর নাইট্রোজেন লিংকেজের কথা পড়লে এখান থেকে অ্যাজোডাইয়ের মতন অ্যাজোডাইয়ের সাথে সালফারসানের সিমিলারিটি পেলে, ঠিক আছে, তার সাথে প্রন্টোসিলের সিমিলারিটি পেলে ফার্স্ট এফেক্টিভ অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট প্রিপেয়ার করতে সাকসেসফুল হয়ে গেছিলেন আমাদের পার্ল এরলিচ। তাহলে ডেসপাইট দ্য সাকসেস অফ সালফোনামাইড, সালফোনামাইডের সাকসেস পাওয়া সত্ত্বেও
রিয়েল যে রিভলিউশনটা কবে থেকে হয়েছিল জানো? অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি বিগ্যান দ্য ডিসকভারি অফ আলেকজান্ডার ফ্লেমিং 1929 এ। সালফোনামাইডস এর সাকসেস পাওয়া সত্ত্বেও আলেকজান্ডার ফ্লেমিং কি করেছিলেন? অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ যুক্ত পেনিসিলিয়াম ফাঙ্গাস ডিসকভার করেছিলেন, যার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে পেনিসিলিয়াম ফাঙ্গাসের মধ্যে, যেটাকে আইসোলেট করতে, পিউরিফাই করতে, তো মেইন যে অ্যাক্টিভ কম্পাউন্ড সেটাকে আইসোলেট করতে, পিউরিফাই করতেই 13 বছর চলে গেছিল। তাহলে অ্যান্টিবায়োটিক্স হ্যাভ সাইডাল হতে পারে, মানে যেটা একদম কোন অ্যান্টিবায়োটিক একদম পুরোপুরি মাইক্রো অর্গানিজমকে কিল করে দেয়, সেটা একটা হতে পারে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্স হ্যাভ আইদার সাইডাল এফেক্ট হতে পারে অথবা স্ট্যাটিক এফেক্টও থাকতে পারে। স্ট্যাটিক মানে ইনহিবিট করছে যারা, তাহলে সাইডাল কাকে বলছি? যারা কিল করে দিচ্ছে মাইক্রো অর্গানিজমকে, যারা ইনহিবিট করছে গ্রোথ অফ দা মাইক্রো অর্গানিজম, ইনহিবিট করছে গ্রোথ অফ দা মাইক্রো অর্গানিজম, তাদেরকে বলছি স্ট্যাটিক এফেক্ট। তাহলে আমরা বলতে পারি টু টাইপস অফ অ্যান্টিবায়োটিক, একটা ব্যাকটেরিসাইডাল, একটা ব্যাকটেরিওস্ট্যাটিক। তো एग्जांपल করে রাখবেন। ব্যাকটেরিওসাইডাল মানে পেনিসিলিন, পেনিসিলিন তাহলে কি করছে? পেনিসিলিন ব্যাকটেরিওসাইডাল মানে মাইক্রো অর্গানিজমকে কিল করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে। আর ব্যাকটেরিওস্ট্যাটিকের মধ্যে এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, এগুলো কিন্তু মাইক্রো অর্গানিজমের গ্রোথটাকে ইনহিবিট করে দেয়, সেটাই হচ্ছে স্ট্যাটিক এফেক্ট। ওকে, তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক ব্যাকটেরিওসাইডালের মধ্যে আশা করি ডিফারেন্সটা বোঝা গেছে। সাইডাল হলে সে কিন্তু মাইক্রো অর্গানিজমকে কিল করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে, আর স্ট্যাটিক হলে গ্রোথ অফ দ্য মাইক্রো অর্গানিজম বা ডেভেলপমেন্ট অফ দ্য মাইক্রো অর্গানিজম ইনহিবিট করে দিচ্ছে, ইনহিবিটরি এফেক্ট। অ্যামাইনোগ্লাইকোসাইড এটাও একটা ব্যাকটেরিওসাইডাল, অফ্লক্সেসিন এটাও একটা ব্যাকটেরিওসাইডাল। তাহলে রেঞ্জ, এবার একটু রেঞ্জের কথায় আসি, সেটা হচ্ছে রেঞ্জ অফ দা ব্যাকটেরিয়া অথবা আদার কোন মাইক্রো অর্গানিজমের যেটা এফেক্টেড হচ্ছে সার্টেন অ্যান্টিবায়োটিক্স দ্বারা। হ্যাঁ, কিছু মাইক্রো অর্গানিজম আছে বা কিছু ব্যাকটেরিয়া আছে যাদের রেঞ্জ আর কিছু অ্যান্টিবায়োটিক্স দ্বারা এফেক্টেড হচ্ছে, সেটাকে স্পেকট্রাম অফ অ্যাকশন দ্বারা এক্সপ্রেস করা যায়, এক্সপ্রেসড অ্যাজ ইটস স্পেকট্রাম অফ অ্যাকশন। তার মধ্যে কি কি আছে? ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম, লিমিটেড স্পেকট্রাম। তিন ধরনের স্পেকট্রাম আছে, তিন ধরনের, একটা হচ্ছে ব্রড, দুই নম্বর হচ্ছে ন্যারো, তিন নম্বর হচ্ছে লিমিটেড। তাহলে এই তিনটে স্পেকট্রাম কোনটা কাকে বলে আমরা একটু দেখে নিই, চলো। অ্যান্টিবায়োটিক্স which kill or inhibit a wide range of gram positive or gram negative bacteria, gram positive gram negative bacteria তোমরা বায়োলজিতে পড়ে নিয়েছো। তাহলে অ্যান্টিবায়োটিক্স যারা একটা ওয়াইড রেঞ্জের গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কিল করে দেয় অথবা ইনহিবিট করে, তাদেরকে বলবো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তারা হয়ে যাবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। যেমন অ্যাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন এগুলো কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। নেক্সট আছে ন্যারো স্পেকট্রাম, এটা হলো ব্রড স্পেকট্রাম, যারা কি করছে একটা ওয়াইড রেঞ্জের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কিল করে দিচ্ছে বা ইনহিবিট করছে। দোজ এফেক্টিভ মেইনলি এগেইনস্ট গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেসব অ্যান্টিবায়োটিক কিনা গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর এফেক্টিভ হয়, এগেইনস্ট এফেক্টিভ হয়, তাদের বলে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তাদেরকে কি বলবো? ন্যারো স্পেকট্রাম। কেবলমাত্র তাহলে যেসব অ্যান্টিবায়োটিক শুধুমাত্র নয় গ্রাম পজিটিভের উপর কাজ করতে পারে, অথবা আছে কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যারা শুধু গ্রাম নেগেটিভের উপর কাজ করতে পারে, তাহলে তাদেরকে বলবো ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কিন্তু ব্রড স্পেকট্রাম গ্রাম পজিটিভও পারে গ্রাম নেগেটিভও পারে সেই অ্যান্টিবায়োটিক্স গুলো। তাদের বহুত পসিবিলিটিস আছে, তারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকেও কিল করতে পারে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকেও করতে পারে। কিন্তু ন্যারো স্পেকট্রামের অ্যান্টিবায়োটিক্স গুলো, কিছু অ্যান্টিবায়োটিক আছে অনলি গ্রাম পজিটিভকে পারে, কিছু অ্যান্টিবায়োটিক আছে অনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে পারে। আর লিমিটেডটা কি? না, লিমিটেডটা হচ্ছে ইফ এফেক্টিভ এগেইনস্ট এ সিঙ্গেল অর্গানিজম বা ডিজিজের জন্য। একটা সিঙ্গেল অর্গানিজম
বা ডিজিজের জন্য হলে একদম লিমিটেড, সেটা লিমিটেড, সে যে সব ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারবে সেটা না, সে লিমিটেড স্পেকট্রাম, সেই জন্যই বলছি অনলি এ সিঙ্গেল অর্গানিজম অথবা ডিজিজকে কিন্তু এফেক্ট করে। তাহলে পেনিসিলিন জি হচ্ছে এর মধ্যে ন্যারো স্পেকট্রাম, এটার একটা एग्जांपल ভালো মনে রাখবে, পেনিসিলিন জি ন্যারো স্পেকট্রাম। অ্যাম্পিসিলিন আর অ্যামক্সিসিলিন এটা হচ্ছে আমাদের ব্রড স্পেকট্রাম। It is absolutely essential to test the patient for sensitivity to penicillin. Penicillin apply করার আগে না, before it is administered, penicillin প্রয়োগ করার আগে অবশ্যই তার অ্যালার্জি টেস্ট করে নেওয়া, সেই পেশেন্টের অ্যালার্জি টেস্ট করে নেওয়া কিন্তু ভেরি ভেরি এসেনশিয়াল, absolutely essential to test the patients for sensitivity, মানে অ্যালার্জি আছে কিনা সে টেস্ট করে নেওয়াটা কিন্তু মাস্ট। ওকে, এখান থেকে আর তেমন কিছু নেই, যেখানে চলে যাচ্ছি এবার আমরা ক্লোরামফেনিক্যাল, যেটা আইসোলেটেড করা হয়েছে। ক্লোরামফেনিক্যাল তাহলে কি? ক্লোরামফেনিক্যাল এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক র্যাপিডলি অ্যাবজর্ব করে ফ্রম দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে, অ্যাবজর্ব হয়ে যায় র্যাপিডলি, হেন্স ক্যান বি গিভেন ওরালি ইন কেস অফ, মানে ওরালি এটা মানে মুখের মাধ্যমে অ্যান্টিবায়োটিক তোমার সেবন করা হয়, ওরালি করা হয়, ওরালি দেওয়া হয় এটা তোমার টাইফয়েডে বা ডিসেন্ট্রিতে, অ্যাকিউট ফিভার হলে বা সার্টেন ফর্ম অফ ইউরিনারি কোনো ইনফেকশন হলে, মেনিনজাইটিস হলে, নিউমোনিয়া হলে, এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ক্লোরামফেনিক্যাল ইউজ হয় ওরালি। এছাড়া ভ্যানকোমাইসিন আছে, তোমার অফ্লক্সেসিন আছে, এগুলো কিন্তু সবই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সবই কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। দেখো ক্যান্সার সেলের কিছু স্ট্রেন আছে যাদেরকে বিষাক্ত একটা এফেক্ট আছে, সাপোজ টু বি টক্সিক করে তোলে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ডাইসিডাজিরিন। ডাইসিডাজিরিন কি করে দেখো, ইজ সাপোজ টু বি টক্সিক টুয়ার্ডস সার্টেন স্ট্রেন অফ ক্যান্সার সেল। ঠিক আছে, ক্যান্সার কোষের মানে ক্যান্সার আক্রান্ত কোষের উপর এটা একটা বিষাক্ত প্রভাব রয়েছে, টক্সিক এফেক্ট রয়েছে আমাদের ডাইসিডাজিরিনের। ঠিক আছে, ডাইসিডাজিরিন তাহলে ভালো করে এটা মনে রাখো, ক্যান্সার সেলের জন্য কিন্তু একটা বিষাক্ত প্রভাব রয়েছে ক্যান্সার আক্রান্ত সেলের জন্য। আর ব্রড স্পেকট্রামের মধ্যে ভ্যানকোমাইসিন আর একটা एग्जांपल পেয়ে গেলে, ক্লোরামফেনিকল অনেক আছে ব্রড স্পেকট্রাম, মানে পেনিসিলিন যেটা কিন্তু ন্যারো স্পেকট্রাম, এটা ভালো করে মাথায় রাখো। নেক্সট চলে যাচ্ছি আমরা কি বলেছিলাম, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিকস এন্ড ডিসইনফেক্ট্যান্টস। এই তিনটে হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়ালস এর মধ্যে পড়ে। আচ্ছা, অ্যান্টিসেপটিকস এন্ড ডিসইনফেক্ট্যান্টস এটা কিন্তু অলসো কেমিক্যাল, যেটা আইদার কিল করে অথবা প্রিভেন্ট করে গ্রোথ অফ দ্য মাইক্রোঅর্গানিজমস কে। এটা কিন্তু অ্যান্টিসেপটিকস, এরা অ্যাপ্লাই হয়, যেমন বোরোলিন একটা অ্যান্টিসেপটিক, একদম কমন তোমরা জানো, কোথাও কেটে গেলে, ছড়ে গেলে। এছাড়া আলসারে ইউজ করা হয় অ্যান্টিসেপটিকস, বা কিছু ডিজিজ স্কিন সারফেস রয়েছে সেটার জন্য ইউজ হয়। কিছু অ্যান্টিসেপটিকস এর নাম দেখো, ফিউরাসিন, সফ্রামাইসিন, ফিউরাসিন, সফ্রামাইসিন, এগুলো হচ্ছে অ্যান্টিসেপটিকস। These are not ingested like antibiotics, অ্যান্টিবায়োটিকের মতো ইনজেস্টেড নয় কিন্তু। তাহলে আমাদের একদম কমনলি ইউজ হয়, এখন তো বেশি পরিমাণে মারাত্মক পরিমাণে অ্যান্টিসেপটিক ইউজ হচ্ছে আমাদের ডেটল। তো কমনলি ইউজ অ্যান্টিসেপটিক হচ্ছে ডেটল। ডেটল কিসের মিক্সচার, এটা ভালো করে পড়বে, সেটা হচ্ছে ক্লোরো, দেখো ক্লোরোজাইলেনল এন্ড টারপিনেল, টারপিনিয়ল, টারপিনেল এন্ড ক্লোরোজাইলেনল, এই দুটো মিক্স করে ডেটল তৈরি করা হয়। ডেটল হচ্ছে কমনলি ইউজ অ্যান্টিসেপটিকস। বাইথায়োনল, এটা হচ্ছে মেন কম্পাউন্ডটা হচ্ছে বাইথায়োনাল আর কি, এটাকে অ্যাড করা হয় সাবানের মধ্যে, অ্যাডেড টু সোপ। এই বাইথায়োনল যদি সাবানের মধ্যে অ্যাড হয় না, তাহলে সাবানটা অ্যান্টিসেপটিক প্রপার্টিজ হয়ে যায়, সাবানের মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টিজ তৈরি হয়ে যায়। ঠিক আছে, কোন সোপ তাহলে অ্যান্টিসেপটিক করে তোলার জন্য বাইথায়োনল ইউজ হয়। আয়োডিন পাওয়ারফুল অ্যান্টিসেপটিক, ইটস 2 থেকে 3% সলিউশন ইন অ্যালকোহল ওয়াটার মিক্সচার।
known as tincture of iodine. Very important. এটার অ্যালকোহল জলের মিক্সচারের 2 থেকে 3% সলিউশন টিংচার অফ আয়োডিন নামে পরিচিত। টিংচার অফ আয়োডিন, দেখো টিংচার অফ আয়োডিন এটা অ্যাপ্লাই করা হয় ক্ষতস্থানে, উন্ডসে। এছাড়া আয়োডোফর্মও কিন্তু ইউজ হয় অ্যান্টিসেপটিক হিসেবে উন্ডসের জন্য। বোরিক অ্যাসিড ইন ডাইলিউট সলিউশন, ডাইলিউট অ্যাকুয়াস সলিউশন, উইক অ্যান্টিসেপটিক ফর আইজ, এটা চোখে প্রয়োগ করা হয়। এটা খুবই উইক অ্যান্টিসেপটিক, মানে বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ যেটা কিনা চোখে প্রয়োগের কাজে ইউজ করা হয়। আর আয়োডোফর্ম কেটে গেলে ইউজ করা হয় অ্যান্টিসেপটিক্স হিসেবে। আর টিংচার অফ আয়োডিন কাকে বলবো? অ্যালকোহল জলের মিক্সচারে 2 থেকে 3% সলিউশনকে বলে টিংচার অফ আয়োডিন। আর যদি সোপের মধ্যে বাইথায়োনল মিশিয়ে দিই তাহলে সেটা অ্যান্টিসেপটিক প্রপার্টি পার্ট করে ফেলে। আয়োডিনও একটা পাওয়ারফুল অ্যান্টিসেপটিক্স। নেক্সট আছে আমাদের disinfectants. Disinfectants are applied to inanimate objects, যেগুলো জড় বস্তু যেমন ফ্লোরসে, টাইলসে বা ড্রেনেজ সিস্টেমে, ইনস্ট্রুমেন্টে, এগুলো কিন্তু ডিসইনফেক্ট্যান্ট। তাদেরকেই বলবো আমরা ইনঅ্যানিমেট অবজেক্ট ইউজ করা হয়। সেম সাবস্টেন্স ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান্টিসেপটিক্স। কিছু সাবস্টেন্স আছে তারা অ্যান্টিসেপটিক রূপেও কাজ করতে পারে। Some substance can act as an antiseptic as well as disinfectants. তারা disinfectant রূপেও কাজ করে, অ্যান্টিসেপটিক রূপেও কাজ করে, বাট সেটা তাদের কনসেন্ট্রেশনের উপর ভ্যারি করে। ফর এক্সাম্পল দিলে বুঝবে, দেখো 0.2% সলিউশন অফ ফেনল যেটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয়, বাট সেটাই যদি 1% সলিউশন হয় সেটা ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ইউজ হয়। বুঝলে? তাহলে কনসেন্ট্রেশনের উপর ভ্যারি করে, সেটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে নাকি ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করবে, এরকম কিছু সাবস্টেন্স রয়েছে। এছাড়া ক্লোরিন ইন দা কনসেন্ট্রেশন অফ 2 থেকে 0.4 ppm in aqueous solution, সালফার ডাইঅক্সাইড ভেরি লো কনসেন্ট্রেশন, সবই ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করে। নেক্সট আছে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ বলতে কি বোঝায় দেখো, বুঝতে পারছো? ফার্টিলিটিটাকে রোধ করার জন্য, ফার্টিলিটিটা বন্ধ করার জন্য যে ড্রাগটা ইউজ হয় সেটাই হচ্ছে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। তাহলে অ্যান্টিবায়োটিক রিভলিউশন হ্যাজ প্রোভাইডেড লং এন্ড হেলদি লাইফ টু পিপল। অলরেডি আমরা যে অ্যান্টিবায়োটিক সম্পর্কে পড়লাম, একটা অ্যান্টিসেপটিক সম্পর্কে বললাম, ডিসইনফেক্ট্যান্ট, সবটাই কি করেছে? আমাদের একটা হেলদি লাইফ দিয়েছে, লং, আমাদের আয়ু বাড়িয়ে দিচ্ছে, গড় আয়ু, লাইফ এক্সপেক্টেন্সি has অলমোস্ট ডাবল করে দিচ্ছে। এবার ইনক্রিজড হচ্ছে পপুলেশন, যেটার মাধ্যমে কি হচ্ছে? একটা সোশ্যাল প্রবলেম হচ্ছে, ফুড রিসোর্সেস এর প্রবলেম হচ্ছে, এনভায়রনমেন্টাল ইস্যুস হচ্ছে, এমপ্লয়মেন্টে প্রবলেম হচ্ছে। তাই জন্য এই প্রবলেমকে কন্ট্রোলে আনার জন্য পপুলেশনটাকে রিকোয়ার করতে হবে, কন্ট্রোলে আনতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? দিস হ্যাজ লেড টু দ্য কনসেপ্ট অফ ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিংটা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। তো অ্যান্টি ফার্টিলিটি ড্রাগস আর ইউজ ইন দিস ডিরেকশন। তাহলে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ কিন্তু সেই কারণে ইউজ করা যেতে পারে, মানে ছোট পরিবার সুখী পরিবার। এই তোমরা এটা তোমরা বায়োলজিতে পড়েছো, রিপ্রোডাক্টিভ হেলথে দেখবে যে পিলস গুলো ইউজ হয়। দেখো বার্থ কন্ট্রোল পিলস, এগুলো সম্পর্কে তোমরা অলরেডি কিন্তু আমাদের ক্লাস 12 এর 4th চ্যাপ্টারে পড়ে নিয়েছো। তাহলে বার্থ কন্ট্রোল পিলস এসেনশিয়ালি কন্টেন করে এবার কি সেটাও জানো, কিন্তু ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ডেরিভেটিভস, সিনথেটিক ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন ডেরিভেটিভ কন্টেন করে বার্থ কন্ট্রোল যে পিলস গুলো। বোথ অফ দিস, দুটোই হরমোন, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই হরমোন, যেটা ফিমেল বডিতে প্রোডাকশন হয়। ইট ইজ নোন দ্যাট প্রোজেস্টেরন কি করে? ওভিউলেশনটাকে সাপ্রেস করে। প্রোজেস্টেরন এই কারণেই তো ওভিউলেশনটাকে সাপ্রেস করে দিচ্ছে আর ফার্টাইল হতে পারছে না। তো বার্থ কন্ট্রোল পিলস তাহলে এটাই করছে। তাহলে বার্থ কন্ট্রোল পিলস গুলোর মধ্যেই তো সিনথেটিক ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ডেরিভেটিভ আছে। তাহলে প্রোজেস্টেরন সাপ্রেস করছে ওভিউলেশন। সিনথেটিক প্রোজেস্টেরন ডেরিভেটিভস কিন্তু মোর পোটেন্ট দ্যান দা প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের থেকে সিনথেটিক প্রোজেস্টেরন যে ডেরিভেটিভস সে কিন্তু আরো বেশি স্ট্রং, যেটা বার্থ কন্ট্রোল পিলস এর মধ্যে থাকে। নরইথিড্রন ইজ অ্যান এক্সাম্পল হচ্ছে আমাদের সিনথেটিক প্রোজেস্টেরন ডেরিভেটিভ, মোস্ট ওয়াইডলি ইউজড অ্যাজ অ্যান
অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ হিসেবে ইউজ হয়। নরইথিড্রোন ইস্ট্রোজেন ডেরিভেটিভ যেটা ইউজ হয় প্রোজেস্টেরন ডেরিভেটিভের সাথে কম্বিনেশন করে, সেটা হচ্ছে ইথাইনাইল এস্ট্রাডাইল, যেটা নোভেস্ট্রল নামেও পরিচিত। দেখো এই নামগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নরইথিড্রোন হচ্ছে আমাদের সিনথেটিক প্রোজেস্টেরন ডেরিভেটিভ, আর ইস্ট্রোজেন ডেরিভেটিভ যেটা কিনা ইউজ হয় প্রোজেস্টেরন ডেরিভেটিভের সাথে কম্বিনেশন করে, সেটা হচ্ছে ইথাইনাইল এস্ট্রাডাইল, যাকে আরেকটা নাম যেটা অলসো নোন অ্যাজ নোভেস্ট্রল। আচ্ছা, নেক্সট আছে তোমাদের কেমিক্যালস ইন ফুড। দেখো কেমিক্যালস আর অ্যাডেড, মানে আমরা ফুডের মধ্যে কেমিক্যালস অ্যাড করি কিসের জন্য? ফুডটাকে প্রিজার্ভ করার জন্য, বা তাদের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য, বা আকর্ষণীয় করে তোলার জন্য, এনহ্যান্সিং দেয়ার অ্যাপিল, অ্যাডিং নিউট্রিটিভ ভ্যালু, কিছু যে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড ইউজ করছি। হ্যাঁ, তো এগুলো কিসের জন্য? নিউট্রিটিভ ভ্যালুটাকে বাড়ানোর জন্য। তাহলে এই ফুড অ্যাডিটিভের মেইন ক্যাটাগরিজ হচ্ছে, নাম্বার 1 হতে পারে ফুড কালার, হতে পারে ফ্লেভার সুইটেনার ইউজ করছি, বা ফ্যাট ইমালসিফায়ার, স্টেবিলাইজিং এজেন্ট ইউজ করছি, ফ্লেভার ইমপ্রুভার মানে অ্যান্টি স্টেনিং এজেন্ট ইউজ করছি, ব্লিচ করছি, বয়নযোগ যে পদার্থ, হ্যাঁ, বা অ্যান্টি স্টেনিং এজেন্ট মানে হচ্ছে বিষাদ রোধক পদার্থ, যাতে আমরা ভালো ভালো টেস্ট হয় আর কি, সেই কারণে। অ্যান্টিঅক্সিডেন্ট, প্রিজারভেটিভস, নিউট্রিশনাল সাপ্লিমেন্টস such as মিনারেল, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, এগুলো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। তাহলে এক্সেপ্ট ফর কেমিক্যালস অফ ক্যাটাগরি 7 ছাড়া, 7 মানে নিউট্রিশনাল যেগুলো ছিল 7 এ, বাকি ওপরের গুলো একটাও কিন্তু নিউট্রিটিভ ভ্যালু নেই, পুষ্টিগত মান কিন্তু ওই 7 নম্বরটাতেই আছে শুধু। বাকিগুলোতে কি আছে? না, বাকিগুলো কি করছে? ওই ফুডটা স্টোরেজে, ফুডটা যে স্টোর করা আছে তার সেলফ লাইফ বাড়িয়ে দিচ্ছে, বা কসমেটিক পারপাসে ইউজ হচ্ছে। তো আমরা এখানে সুইটেনার আর ফুড প্রিজারভেটিভটাই মেইনলি করব। সেটা হচ্ছে দেখো আর্টিফিশিয়াল সুইটেনিং এজেন্ট। ন্যাচারাল যে সুইটেনার, ধরো সুক্রোজ অ্যাড করা হয় ক্যালোরিক ইনটেকে। সুক্রোজ কিন্তু অ্যাড করলে ন্যাচারাল সুইটেনার হিসেবে সুক্রোজ যদি অ্যাড করা হয় তাহলে ক্যালোরির মাত্রা বেড়ে যায়। সেই কারণে এখনকার দিনে কি হয়, বেশিরভাগ পিপল কিন্তু আর্টিফিশিয়াল সুইটেনার প্রেফার করে। এবার আর্টিফিশিয়াল সুইটেনিং এজেন্ট গুলো কি কি? অর্থোসালফোবেনজিমাইড, যেটাকে বলে স্যাকারিন। দেখবে যাদের ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু স্যাকারিনটাই খায়, তারা তো সুগার খেতে পারে না, হ্যাঁ, সেই কারণে কিন্তু চিনির বদলে তারা স্যাকারিনটাই খায়। এটা হচ্ছে ফার্স্ট পপুলার আর্টিফিশিয়াল সুইটেনিং এজেন্ট। তাহলে অর্থোসালফোবেনজিমাইড, যেটাকে স্যাকারিন বলা হয়। It has been used as a sweetening agent ever since it was discovered in 1879. এটা কিন্তু কেন সুগারের থেকে 550 গুণ বেশি সুইট, 550 গুণ বেশি মিষ্টি কেন সুগারের থেকে। এটা এক্সট্রাক্টেড হয় from the body in urine unchanged, ইউরিনের মাধ্যমে বডি থেকে বেরিয়ে যায় অপরিবর্তিত অবস্থায়। It appears to be entirely inert and harmless when taken, কোনো ক্ষতি নেই। এটার ইউজ হচ্ছে, গ্রেড ভ্যালু আছে জাস্ট বললাম, সেটা হচ্ছে ডায়াবেটিক পার্সনদের জন্য। আর যারা পিপল ধরো যাদের কন্ট্রোল করছে, ইনটেক অফ ক্যালোরি কন্ট্রোল করছে, তাদের জন্য। কিছু আছে দেখো, অ্যাসপারটেম, স্যাকারিন, সুক্রালোজ। দেখো অ্যাসপারটেম, আমাদের অ্যাসপারটেম হচ্ছে প্রায় কেন সুগারের থেকে 100 গুণ বেশি সুইট। সব কেন সুগারের সাথে তুলনা করেছে আর কি। 550 গুণ বেশি সুইট হচ্ছে স্যাকারিন, 600 গুণ বেশি সুইট হচ্ছে সুক্রালোজ। অ্যালিটেম হচ্ছে 2000 গুণ বেশি সুইট, 2000 গুণ বেশি সুইট কেন সুগারের থেকে। তাহলে অ্যাসপারটেম হচ্ছে মোস্ট সাকসেসফুল এন্ড ওয়াইডলি ইউজড আর্টিফিশিয়াল সুইটনার। নামগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো। এটা কিন্তু 100 টাইমস অ্যাজ সুইট অ্যাজ কেন সুগার। রাখো, এটা মিথাইল এস্টার অফ ডাইপেপটাইড, যেটা ফর্ম হয় অ্যাসপার্টিক অ্যাসিড আর ফিনাইল অ্যালানিন থেকে। অ্যাসপার্টিক অ্যাসিড এন্ড ফিনাইল অ্যালানিন থেকে ফরমেশন হয় ডাইপেপটাইডের মিথাইল এস্টার।
অ্যাসপারটেম এটা ইউজ হয় কিন্তু কোল্ড ফুডে বা সফট ড্রিঙ্কে, কারণ এরা কুকিং টেম্পারেচারে আনস্টেবল। তাহলে কুকিং টেম্পারেচারে আনস্টেবল হওয়ার কারণে এরা কোল্ড যে ঠান্ডা জাতীয় কোনো খাদ্যবস্তু বা সফট ড্রিঙ্কে ইউজ হয় অ্যাসপারটেম। তাহলে অ্যালিটেমটা কি? এটা হচ্ছে হাই পোটেনসি সুইটনার, ভীষণ মানে মারাত্মক সুইট। অ্যালিটেম বুঝতে পারছো, কেন সুগারের থেকে 2000 গুণ বেশি সুইট। although it is more stable than the aspartame, এই অ্যাসপারটেমের থেকে অনেক বেশি স্টেবলও হয়, মানে এর সুইটনেসটা কন্ট্রোল করাই ডিফিকাল্ট হয়ে পড়ে যখন ইউজ করা হয়। কন্ট্রোল অফ সুইটনেস অফ ফুড ইজ ডিফিকাল্ট while using it. সুক্রালোজ কি বলছে দেখো, ট্রাইক্লোরো ডেরিভেটিভস অফ সুক্রোজের ট্রাইক্লোরো ডেরিভেটিভস। দেখো এই যে এইটা হচ্ছে সুক্রালোজ, সুক্রালোজ হচ্ছে সুক্রোজ যে স্ট্রাকচারটা তার ট্রাইক্লোরো ডেরিভেটিভস হচ্ছে আমাদের সুক্রালোজ। অ্যাপিয়ারেন্স বলো, টেস্ট বলো সুগারের মতোই, এটা কিন্তু কুকিং টেম্পারেচারে স্টেবল হয়, অ্যাসপারটেম নয়, বাট সুক্রালোজ কুকিং টেম্পারেচারে স্টেবল হয়। ডাজ নট প্রোভাইড ক্যালোরি, এটা প্রোভাইড ক্যালোরিও প্রোভাইড করে না। নেক্সট আছে ফুড প্রিজারভেটিভস। ফুড প্রিজারভেটিভস কি বলছে দেখো, ফুড প্রিজারভেটিভ প্রিভেন্ট করে স্পয়েলেজ অফ ফুড ডিউ টু মাইক্রোবিয়াল গ্রোথ। মোস্ট কমনলি ইউজড প্রিজারভেটিভ হচ্ছে টেবল সল্ট, সুগার, ভেজিটেবল অয়েল, সোডিয়াম বেনজোয়েট, এই যে ফর্মুলাটার, এগুলো হচ্ছে মোস্ট কমনলি ইউজড যে প্রিজারভেটিভ, মানে ফুডকে প্রিজার্ভ করে যাতে স্পয়েল না হয়ে যায়। সোডিয়াম বেনজোয়েট, এই যে সোডিয়াম বেনজোয়েট ইউজ হয় ইন লিমিটেড কোয়ান্টিটিতে এন্ড ইজ মেটাবোলাইজড ইন দা বডি, বডিতে মেটাবোলাইজড হয়ে যায়। এছাড়া salts of sorbic acid, propanoic acid also used as preservative হিসেবে ইউজ হয়। অ্যান্টিঅক্সিডেন্টস ইন ফুড। নেক্সট আছে অ্যান্টিঅক্সিডেন্টস, বলেছিলাম আমরা ইউজ করা হয় ফুডে। তো দেয়ার আর ইম্পর্টেন্ট এন্ড নেসেসারি ফুড অ্যাডিটিভস, হেল্প করে ফুড প্রিজার্ভেশনে, অক্সিজেনের অ্যাকশন থেকে বাঁচায় ফুডগুলোকে, অক্সিজেনের অ্যাকশনটাকে রিটার্ড করে মানে বাধা দেয় এই অ্যান্টিঅক্সিডেন্টস গুলো। These are more reactive towards oxygen than the food material which they are protecting. যেটা তারা যে ফুড ম্যাটেরিয়ালকে তারা প্রোটেক্ট করছে তার থেকে এরা বেশি রিঅ্যাক্টিভ অক্সিজেনের প্রতি আর কি। তো যে ফুড ম্যাটেরিয়ালকে তারা প্রোটেক্ট করছে তার থেকে বেশি রিঅ্যাক্টিভ টুয়ার্ড অক্সিজেন। দুটো মোস্ট ফ্যামিলিয়ার অ্যান্টিঅক্সিডেন্টস, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, সেটা হচ্ছে আমাদের butylated hydroxytoluene BHT and butylated hydroxyanisole. Butylated hydroxytoluene and butylated hydroxyanisole BHT, শর্ট ফর্ম গুলো ভালো করে মনে রাখবে, BHT আর BHA। একটা হচ্ছে আমাদের butylated hydroxytoluene, কি হচ্ছে টলুইন, এটা হচ্ছে অ্যানিসোল। addition of BHA, বাটারে যদি BHA মানে butylated hydroxyanisole ইউজ করা অ্যাড করা হয় তা সেটা তার মানে মান্থ থেকে ইয়ার পর্যন্ত সেলফ লাইফ ইনক্রিজ করে যায়। তুমি আর বাটার রেখে দাও না, হ্যাঁ, মান্থ টু ইয়ার সেলফ লাইফ ইনক্রিজ করে, ভাবো তাহলে। সামটাইমস BHT আর BHA কে সাইট্রিক অ্যাসিডের সাথে মিশিয়ে যদি অ্যাড করা হয় না তাহলে সেটা আরো বেশি এফেক্ট, আরো বেশি প্রভাব আছে তার। এছাড়া সালফার ডাইঅক্সাইড, সালফাইড, এটা ইউজফুল ফর তোমার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ওয়াইনে, বিয়ারে, সুগার সিরাপ এন্ড কাট ফিড, ড্রাইড ফ্রুটস এন্ড ভেজিটেবলস, এগুলোতে কিন্তু সালফার ডাইঅক্সাইড আর সালফাইডকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ইউজ করা হয়। নেক্সট তোমাদের আছে ক্লিনজিং এজেন্ট, যেটা আমরা আরেকটা নেক্সট ক্লাসে পড়ব। আর কিছুটা মাত্র আমাদের বাকি রয়েছে, এটা হলেই আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এই উইকই আশা করি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা খুব যতটা পড়লাম আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট পর্যন্ত, আমরা পড়লাম আজকে অ্যান্টি মাইক্রোবিয়ালস, তার মধ্যে অ্যান্টিবায়োটিক্স, ডিসইনফেক্ট্যান্টস, তাই তো, অ্যান্টিবায়োটিক, ডিসইনফেক্টেন্ট, অ্যান্টিসেপটিক্স পড়েছি। এছাড়া অ্যান্টি ইনফার্টিলিটি ড্রাগ সম্পর্কে পড়েছি, যেটা বার্থ কন্ট্রোল পিলস গুলো সম্পর্কে পড়েছি, তাই তো? খুব ভালো করে পড়ছো ওটা। অ্যান্টিঅক্সিডেন্ট পড়ছো, ফুড প্রিজারভেটিভ, অ্যাসপারটেম, অ্যালিটেম, সুক্রালোজ, যেটা আমাদের তোমার আর্টিফিশিয়াল সুইটেনিং এজেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে পড়ছো। তাহলে কেমিক্যালস ইন ফুড, ব্যাস এই হচ্ছে আমাদের আজকের টপিক, হচ্ছে এটাই। তাহলে
নেক্সট ক্লাসে তাহলে আমরা বাকি পার্টটা ডিসকাস করে নেব, ঠিক আছে? চলো তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, বাই।